কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে স্থির তড়িতের 10.03 লেকচারটাতে। আজকে আমরা তড়িতের বিভব বিভব যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং ধারকত্ব যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এই দুইটা রাশি রিলেটেড যতগুলো সূত্র আছে এবং ম্যাথ আছে, এই ম্যাথগুলো করে ফেলবো। আজকে ম্যাথের মেইন বিষয়বস্তু কি থাকবে জানো? দুইটা গোলক থাকবে, দুইটা গোলকই চার্জিত থাকবে। কোশ্চেন গুলা ম্যাক্সিমাম সময় এই ধরনের হয়, দুইটা গোলককে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, ইলেকট্রন প্রবাহের দিক কোন দিক, অথবা দুইটা গোলককে স্পর্শ করালাম, করিয়ে পূর্বের অবস্থানে যদি রেখে দেওয়া হয়, তাহলে বলের কি রূপ পরিবর্তন ঘটবে। এক কথায় দুইটা গোলককে স্পর্শ করাইলে বা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তাদের চার্জের পরিবর্তন হবে, চার্জের আদান প্রদান হবে। এই বিষয়গুলো বোঝার জন্য তোমাকে বিভব, তড়িৎ বিভব এবং ধারকত্ব কনসেপ্টটা ক্লিয়ার হতে হয়। আর বাকি তড়িৎ বিভবের যে বিষয়টা এমনিতেও তোমার একটু ক্লিয়ার থাকতে হবে যে বিভব কি জিনিস। তুমি তৃতীয় চ্যাপ্টারে পড়ো নাই বিভব, যে একটি বস্তুকে ভূমি হতে উচ্চতায় যদি নিয়ে যাও, তাহলে তার মানে একটা শক্তি সঞ্চিত হয়, যেটাকে ইপি ইকুয়াল টু এমজিএইচ দ্বারা করছি। এটা এক প্রকার বিভব শক্তি, এটা সঞ্চিত শক্তি। তাহলে বিভব এক প্রকার সঞ্চিত শক্তি, পটেনশিয়াল। আমরা বলি না বাচ্চাটার মধ্যে পটেনশিয়াল আছে কিন্তু পরিশ্রম করে না, তার মানে পড়াশোনা করে না। পটেনশিয়াল তার মানে ওর মধ্যে সঞ্চিত শক্তি আছে। ও যদি পরিশ্রম করতো তাহলে ও খুব সুন্দর ভালো পড়াশোনা করতো, রেজাল্ট ভালো করতো, কিন্তু ও পরিশ্রম করে না। তেমনি বিভব, এই বিভব এক প্রকার শক্তি। আমরা পড়বো হচ্ছে বিভব পার্থক্য। যখন দুইটা বস্তুর মধ্যে, মনে করো এই একটা পানির ঝাড়, এই একটা পানির ঝাড়, এই পানির ঝাড়টার লেভেল দেখো, এই লেভেল পর্যন্ত পানি আছে, আর এই ঝাড়টার পানির ঝাড়টার লেভেল এই পর্যন্ত, দুইটাই পানি পূর্ণ আছে। আমি যদি একটা পাইপ দ্বারা যুক্ত করে দেই, তাহলে দেখো তো এই যে যেটা একটু উপরে আছে সেইখান থেকে পানি এই দিকে প্রবাহিত হবে। কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত দুইটার লেভেল সমান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে না। এর জন্য দুইটা উচ্চ বিভবের বস্তুকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে শক্তি প্রবাহিত হবে, সঞ্চালিত হবে। কতক্ষণ? যতক্ষণ না দুইটার বিভব সমান না হয় ততক্ষণ পর্যন্ত শক্তি সঞ্চালিত হবে। এখন আসো আমরা বিভবের সংজ্ঞাটা ম্যাথমেটিক্যালি দিই। বিভবের সংজ্ঞাটা দেওয়ার জন্য তুমি পুরাতন একটা কথায় ফিরে যাও। তুমি দেখো তো, তুমি তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানো যে একটা কিউ চার্জ আছে, একটা চার্জ আছে কিউ, ধনাত্মক চার্জ। তাহলে তার একটা কি থাকবে? যেহেতু কিউ চার্জ আছে তার একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। এইটা হচ্ছে মনে করো কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র। ওকে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম হতে বা শূন্য বিভবের স্থান হতে, অসীম বা শূন্য বিভব বলতে বোঝাচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের বাহিরের কোন একটা স্থান থেকে তুমি একটি একক ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাচ্ছ। এর জন্য তোমাকে যতটুকু কাজ করতে হবে সেটাকেই বলা হবে তড়িৎ বিভব। একটি একক ধনাত্মক চার্জকে তুমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাচ্ছ। মনে করো যে একক ধনাত্মক চার্জ হচ্ছে প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জকে তুমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে চাচ্ছ। মনে করো তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই বিন্দুটাতে আমি স্থাপন করলাম। তড়িৎ ক্ষেত্রের ভিতরে এই যে এই বিন্দুটাতে, এটা ছিল হচ্ছে এ বিন্দুতে, আমি নিয়ে আসলাম বি বিন্দুতে স্থাপন করলাম। এখন দেখো ঘটনা কি, এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে স্বাভাবিকভাবে। তার মানে আমি যে কিউ চার্জটাকে ক্ষেত্রের ভিতরে আনছি, তাহলে কিউ চার্জটা আমাকে বিকর্ষণ করছে। তার বিরুদ্ধে তার থেকে বেশি বল আমাকে প্রয়োগ করা লাগছে, তা না হলে তো আমি এখানে আনতে পারতাম না। তার মানে আমি বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে ওকে একটু দূরত্ব সরাই নিয়ে আসছি, বল গুণন সরণ। তুমি কি জানো? ডব্লিউ কাজ ইকুয়াল টু কি? বল গুণন সরণ। অর্থাৎ এই কিউ চার্জের উপরে আমি কিছুটা কাজ করছি, কিউ চার্জের উপরে আমি কিছুটা কাজ করছি, কাজ করে তাকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিয়ে আসছি। এবার তুমি মনে করো আরো কাছে, এই যে এখানে সি অবস্থানে আনতে চাও, তাহলে তুমি যত ধনাত্মক চার্জটার যত কাছে আসবা, তুমি কি তত বেশি বিকর্ষণ বল পাইতে থাকবা না? তড়িৎ তীব্রতা কনসেপ্টটার থেকেও তো পড়ে আসছো যে তুমি কিউ চার্জের যত কাছে আসবা সে তোমাকে তত বেশি প্রাবল্য বা তীব্রতা দিবে। কিন্তু তুমি তত বেশি বল প্রয়োগ করতেছো, তত বেশি বল প্রয়োগ করে তুমি তার কাছে আসতে চাইতেছো, তার মানে কি কাজের পরিমাণ বেশি হচ্ছে। এই যে যে কাজ করতেছো, তার বলের বিরুদ্ধে কাজ করে একটি একক ধনাত্মক চার্জকে এই ক্ষেত্রের ভিতরে কোন একটা জায়গায় রাখতে চাচ্ছ, এই যে যে কাজটা করতেছে এই কাজটা তার মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চয় হইতেছে। কেন? যখন তুমি এই বলটাকে সরাই নিবা, তখন কি সে তাকে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এই যে দূরে সরাই দিবে, ধাক্কা দিয়ে দূরে সরাই দিবে। কথাটা আরেকটু সুন্দর করে ক্লিয়ার করি।
মনে করো এই ধরনের একটা স্প্রিং আছে, এই ধরনের একটা স্প্রিং আছে, এই হচ্ছে স্প্রিং এর সাম্য অবস্থা। এখন যদি স্প্রিংটাকে তুমি এইভাবে টান দাও, টান দিয়ে বল প্রয়োগ করে সংকুচিত করো, তাহলে দেখো তো স্প্রিং কে সংকুচিত করতে তোমার বল দেয়া লাগতেছে না? স্প্রিং কে টান দিলে, এইভাবে হাত দিয়ে টান দিছো, তাহলে স্প্রিং এর যে স্বাভাবিক ধ্রুবক, এই ধ্রুবকের বিপক্ষে তোমার কাজ করা লাগতেছে, বিপক্ষে কাজ করে তাকে সংকুচিত করতেছো, সংকুচিত করে এই পর্যন্ত আনছো। তার মানে কি, তুমি একটা কাজ করছো না, বল ইনটু সরণ, তুমি বল প্রয়োগ করছো এবং এই যে এইটুকু সরণ ঘটাইছো, এটা কি কাজ করছো? এই কাজটা, এই কাজটা স্প্রিং এর উপর বিভব শক্তি হিসাবে সঞ্চিত হয়ে আছে। যখন তুমি আঙ্গুল দিয়ে টান দিয়ে আনছো, এটা যখন তুমি ছেড়ে দিবা, তখন স্প্রিংটা তোমাকে একটা ধাক্কা দিয়ে এই দিকে নিয়ে আসবে না? অর্থাৎ কি, বিভব শক্তিটাকে সে গতি শক্তিতে রূপান্তর করে দিবে। বুঝতে পারছি? তাহলে একটি একক ধনাত্মক চার্জকে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে আমার ওই তড়িৎ ক্ষেত্র যে প্রাবল্য দিবে, ওই প্রাবল্যের বিপরীতে কাজ করতে হবে, বিপরীতে বল প্রয়োগ করে সরণ ঘটাইতে হবে, তাইলে আমি একটা বিন্দুতে স্থাপন করতে পারবো। সাপোজ এই বিন্দুতে স্থাপন করছো, তার মানে কি, অনেকটা বল প্রয়োগ করে তুমি এই পর্যন্ত নিয়ে গেছো, অনেক কাজ করে। যখনই তুমি বলকে সরাই নিবা, তাকে সে ধাক্কা দিয়ে এইদিকে দূরে সরাই দিবে। এই যে যে সঞ্চিত শক্তি, যে কাজটা করলা, এটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি হিসাবে থাকবে। এবং এটাকে সংজ্ঞা হিসাবে এইভাবে লেখা যায়, বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এটার একক সাধারণত কি হয়, ডব্লিউ এর একক জুল, তারপরে চার্জের একক হচ্ছে কিউ। এই যে কিউ দ্বারা এক একক ধনাত্মক চার্জ বোঝাচ্ছি, মনে করো কিউ দ্বারা এক একক ধনাত্মক চার্জকে বোঝাচ্ছি। তাহলে যদি 10 একক ধনাত্মক চার্জ হয়, তাহলে কাজের পরিমাণ বেশি হবে, 10 দ্বারা ভাগ করলে আমি আলটিমেটলি কি পাবো, এক একক ধনাত্মক চার্জের জন্য সঞ্চিত শক্তি পাবো, সেটাই বিভব। অর্থাৎ বিভব শক্তির সংজ্ঞা থেকে আমরা কি জানি, এক একক ধনাত্মক চার্জকে, এক একক ধনাত্মক চার্জকে কোন তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হচ্ছে বিভব। তাহলে বিভব ডব্লিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ভি এর একক জুল, চার্জের একক হচ্ছে কুলাম। তার মানে এখান থেকে তুমি কি লিখতে পারো, জুল পার কুলাম। কিন্তু এটার এসআই একক সিস্টেম অফ ইন্টারন্যাশনাল অনুযায়ী এটাকে ভি দ্বারা বা ভোল্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভবের একক তুমি কি পাইছো, ভোল্ট। তাহলে বিভবের একক তুমি আর জুল পার কুলাম লিখবা না, তুমি কি লিখবা, ভোল্ট লিখবা। বোঝাইতে পারছি বিভব বিষয়টা কি? আচ্ছা, এখন আসো, বিভব বিষয়টা যদি তুমি বুঝে থাকো, বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এই সূত্রটাকে আমি এইখানে রেখে দিলাম, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এইখানে দেখো আমি 5টা সূত্র একত্রিত করব এবং এই 5টা সূত্রের মাধ্যমে বাকি সৃজনশীল, শর্ট কোশ্চেন, এমসিকিউ সব হবে এই 5টা সূত্রের মাধ্যমে, নোট করতে হবে। ওকে, এইবার আসো, এইবার ঘটনা কি, এইবার একটা নতুন কনসেপ্টে আমরা চলে যাব। সেটা হচ্ছে, মনে করো যে এইখানে একটা ধাতব গোলক আছে, এই গোলকের মধ্যে অনেকগুলো ধনাত্মক চার্জ আছে, এই গোলকে অনেকগুলো ধনাত্মক চার্জ আছে, এই ধরনের একটা ধনাত্মক চার্জ আছে। এইখানে একটা ধাতব গোলক আছে, এই গোলকের মধ্যে অসংখ্য ধনাত্মক চার্জ আছে। এখন যদি আমি এদের একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, এটার চার্জ Q1, এটার চার্জ Q2, এটা হচ্ছে এ ধাতব গোলক, এটা হচ্ছে বি ধাতব গোলক, এটা হচ্ছে পরিবাহী তার। পরিবাহী তার কনসেপ্টটা তো বুঝো, যার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয়। এখন এইখানে ঘটনা কি ঘটবে, এখানে 3টা ঘটনা ঘটতে পারে। 1 নাম্বার ঘটনা কি ঘটতে পারে, দেখো দেখো ঘটনা এই 3টা ঘটবে। যদি এ এবং বি দুইটি আধানযুক্ত গোলককে আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করি, 1 নাম্বার, হয়তোবা কিছু আধান এ থেকে বি গোলকের দিকে যাবে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, অথবা কিছু আধান বি হতে এর দিকে যাবে, অথবা আধান যেমন ছিল তেমনই থাকবে। এর 3টার বাইরে ঘটনা তো ঘটবে না, এই 3টাই ঘটবে। হয়তো কিছু আধান এ থেকে বিতে যাবে, অথবা বি থেকে এতে যাবে, অথবা যেমন ছিল তেমনই থাকবে। ঘটনা এই 3টার বাইরে ঘটবে না। কিন্তু অ্যাকচুয়ালি আদান কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এটা আদানের পরিমাপের উপর নির্ভর করে না, এটা নির্ভর করবে এ এবং বি যে দুইটা গোলক আছে, এই গোলকের বিভবের উপর। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, লেখে নাও। তাহলে কথাটা এইভাবে লিখবা, আধান কোন গোলকে যাবে, এটা স্পষ্ট করে লিখে নাও, আধান কোন গোলকে যাবে, যাবে
তা আধানের পরিমাপের উপর নির্ভর করে না। আধান বুঝো তো, চার্জ কোন গোলকে যাবে তা চার্জের পরিমাপের উপর নির্ভর করে না। তা চার্জের পরিমাপের উপর নির্ভর করে না। তাহলে কার উপর নির্ভর করে? নির্ভর করে কার উপর নির্ভর করে? নির্ভর করে গোলকের তড়িৎ বিভবের উপর, নির্ভর করে গোলকের তড়িৎ বিভবের উপর। কথা কি বুঝাইতে পারলাম? নির্ভর করবে গোলকের তড়িৎ বিভবের উপর। অর্থাৎ এ এবং বি দুইটা গোলকের মধ্যেই চার্জ আছে, পরিবাহী তার দ্বারা যুক্ত করাইছি অথবা স্পর্শ করাইছি। কোন গোলক থেকে কোন গোলকে আদান যাবে এটা নির্ভর করবে এ এবং বি এই দুইটা গোলকের বিভবের উপর, আধানের পরিমাপের উপর না। এইবার আমি আরেকটা উদাহরণ দেই। এইখানে মনে করো এ গোলক, এইখানে আছে হচ্ছে বি গোলক। এই এ গোলকের আধান কিউ অফ এ ইকুয়াল টু মনে করো যে 200 কুলম্ব, আর বি গোলকে আধান আছে হচ্ছে কিউ অফ বি ইকুয়াল টু মনে করো 300 কুলম্ব। তাহলে এ গোলকের আধান 200 কুলম্ব, বি গোলকের আধান 300 কুলম্ব। তাহলে বি গোলকের আধান কি বেশি, এ গোলকের আধান কম? এইখান থেকে তুমি ডিসিশন নিতে পারবা না যে কোন গোলক থেকে কোন গোলকের দিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে অথবা ইলেকট্রন প্রবাহিত হবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? বিভব বের করতে হবে। মনে করো ভি অফ এ, বিভব বের করার বিভিন্ন টেকনিক আছে, আমরা পরেই দেখব। মনে করো দেওয়া আছে এ এর বিভব হচ্ছে 200 তো এ এর বিভব ধরো 50 ভোল্ট, আর ভি অফ বি, বি এর বিভব মনে করো যে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 30 ভোল্ট। যদি তাই হয় তাহলে দেখো আধান তোমার তড়িৎ প্রবাহিত হবে এ গোলক থেকে বি গোলকের দিকে, অর্থাৎ এ গোলক থেকে বি এর দিকে প্রবাহিত হবে। কারণ কি? যদিও এ গোলকের চার্জ কম, বি গোলকের চার্জ বেশি, কিন্তু এ গোলকের বিভব বেশি থাকার কারণে তড়িৎ এ গোলক থেকে বি গোলকের দিকে প্রবাহিত হবে। তুমি জানো তড়িৎ প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে বি গোলক থেকে এ গোলকের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এখন কোশ্চেন হচ্ছে এই যে গোলকের যে বিভব, এটা তো আমি এখানে জাস্ট ধরে নিলাম, গোলকের বিভব সরাসরি দেওয়া থাকবে না, এই গোলকের বিভব বের করতে হয়। এর জন্য তোমার লাগবে ধারকত্বের কনসেপ্ট। তাহলে এখন আমরা চলে যাব ধারকত্বতে। এখন কিসে চলে যাব? ধারকত্ব। দেখো ধারকত্ব কনসেপ্টটা দেখো। ধারকত্ব এটাকে বলা হয় ক্যাপাসিটর, যাকে প্রকাশ করা হয় সি দ্বারা, এবং এর একক হচ্ছে ফ্যারাড। এর একক কি? ফ্যারাড। এফ দ্বারা প্রকাশ করা হয় ধারকত্ব। এই মনে করো যে একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এই আরটা কি? ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাইলে ধারকত্ব সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কে। কোন গোলকের ধারকত্ব হচ্ছে ব্যাসার্ধ ডিভাইডেড বাই কে। এই কে এর মান তুমি জানো, এই কে হচ্ছে কুলম্ব ধ্রুবক। এই কে কি? কুলম্ব ধ্রুবক। এই কুলম্ব ধ্রুবকের মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আমি কি বুঝাইতে পারছি ধারকত্ব কি? এবার এই গোলকটার মধ্যে তুমি যদি কিউ চার্জ ইনপুট করো, এই গোলকের মধ্যে তুমি কি পরিমাণ চার্জ দিতেছো? কিউ পরিমাণ চার্জ দিতেছো। ধারকত্ব কত? সি, সি ইকুয়াল টু আর বাই কে। তুমি যদি কিউ চার্জ ইনপুট করো তাহলে এই গোলকের বিভব হবে তখন বিভব ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। কোন গোলকে কিউ চার্জ ইনপুট করা হলে সেই গোলকের বিভব হয় চার্জ ডিভাইডেড বাই ধারকত্ব, আর ধারকত্ব নির্ভর করে ব্যাসার্ধের উপর। তাহলে ধারকত্ব এবং ব্যাসার্ধের সম্পর্কগুলো একটু দেখে নাও। দেখো তো এই কে, এটা কি? ধ্রুবক। এই কে কি? ধ্রুবক। তাহলে সি সমানুপাতিক আর, অর্থাৎ কোন গোলকের ব্যাসার্ধ যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে, ব্যাসার্ধ যত কম হবে ধারকত্ব কম হবে।
কোশ্চেন হচ্ছে ধারকত্ব বিষয়টা কি। ধারকত্ব হচ্ছে একটি গোলকের ইন্টারনাল একটা ধর্ম, গোলকটা কি উপাদান দ্বারা তৈরি এবং তার ব্যাসার্ধ কতটুকু, এর উপর নির্ভর করে সে কতটুকু চার্জ ধারণ করতে পারবে, সে কতটুকু শক্তি ধারণ করতে পারবে। গোলকটি যদি লোহার তৈরি হয় তাহলে একই ব্যাসার্ধের লোহার দুইটা গোলক সমান সংখ্যক চার্জ ধারণ করতে পারবে, কিন্তু ব্যাসার্ধ একই। একটা গোলক লোহার তৈরি, আরেকটা গোলক নিকেল, কপার বা গোল্ডের তৈরি, তাহলে দুইটার ধারকত্ব ভিন্ন ভিন্ন হবে। কোনটার ধারকত্ব কত হবে ওইটাও বের করা যাবে, কিন্তু দুইটার ধারকত্ব ভিন্ন ভিন্ন হবে। তাহলে ধারকত্ব হচ্ছে, এটা হচ্ছে গোলকটা যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানের একটা ইন্টারনাল ধর্ম। ধারকত্ব ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ যে গোলক যত বেশি বড় তার ধারকত্ব তত বেশি, আর যে গোলক ছোট তার ধারকত্ব কম। এবার এখানে আসো বিভবের সাথে সম্পর্ক দেখো। এই সি কিউ যদি কনস্ট্যান্ট হয়, মনে করো আমি নির্দিষ্ট পরিমাণ একটা চার্জ ইনপুট করছি, এই কিউ কে যদি আমি কনস্ট্যান্ট ধরে নেই, মনে করো কিউ কনস্ট্যান্ট, তাহলে দেখো তো ভি সমানুপাতিক 1/c, অর্থাৎ কি বিভব এবং ধারকত্ব ব্যস্তানুপাতিক। যার ধারকত্ব যত বেশি তার বিভব তত কম, যার ধারকত্ব যত কম তার বিভব তত বেশি। বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক ব্যস্তানুপাত কখন, যখন উপরের কিউ বা চার্জটা কনস্ট্যান্ট হবে। কথা কি বুঝাইতে পারছি? আবার দেখো, যদি তুমি সি কে কনস্ট্যান্ট ধরো তাহলে বিভব হচ্ছে চার্জের সমানুপাতিক, অর্থাৎ যার চার্জ বেশি তার বিভব বেশি। সেই ক্ষেত্রে ধারকত্ব বা একই গোলক হতে হবে, একই গোলক, একই উপাদান, একই ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে যার ধারক চার্জ বেশি তার বিভব বেশি, যার চার্জ কম তার বিভব কম। এইখান থেকে তুমি সম্পর্কটা আনতে পারো। দেখো বুঝছো কিনা, দেখো বোঝা যায় কিনা এইখান থেকে। তাহলে আমি আরো দুইটা সূত্র পেয়ে গেলাম। এই অংশটা আমি মুছে দিব, যে দুইটি গোলককে তার দ্বারা যুক্ত করলে কোন দিকে তড়িৎ যাবে এটা কিন্তু চার্জের উপর নির্ভর করবে না, এটা গোলক দুইটার বিভবের উপর নির্ভর করবে। তার মানে এই ধরনের ম্যাথ অসংখ্য পাবো, এই জন্য আমি কথাটা এখানে লিখছি। আমার ফার্স্টে কি কাজ করতে হবে, দুইটা গোলকের বিভব বের করতে হবে। গোলকের বিভব বের করার সূত্র কি, ভি ইকুয়াল টু কিউ বাই সি। গোলকের বিভব বের করার সূত্র ভি, বিভব ভি ইকুয়াল টু কিউ বাই সি, সি মানে ধারকত্ব। তাহলে গোলকের ধারকত্ব আবার বের করার সূত্র হচ্ছে আর বাই কে। তাহলে 2 নাম্বার সূত্র তুমি কি পাইছো, সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কে। গোলকের ধারকত্ব হচ্ছে ব্যাসার্ধ ডিভাইডেড বাই কুলম্বের ধ্রুবক। 3 নাম্বার সূত্রতে তুমি কি পাইছো, বিভব ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। এখন আসো, তোমাকে একটা গোলকের ব্যাসার্ধ দেয়া আছে, সাপোজ এই হচ্ছে একটা গোলক, এর ব্যাসার্ধ তোমাকে সাপোজ দেওয়া আছে হচ্ছে মনে করো পি। একটা গোলকের ব্যাসার্ধ সাধারণত আর থাকে, তোমাকে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে পি। এই গোলকের বিভব তোমাকে বের করতে বলছে, তাহলে তোমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। 1 নাম্বার, প্রথমত এই গোলকের ধারকত্ব বের করতে হবে, ওই ধারকত্বের মান বসিয়ে তোমাকে বিভবের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে চার্জের মানও দেওয়া থাকতে হবে। এখন আমরা কি এমন কোনো কাজ করতে পারি যে ধারকত্বের সাথে ব্যাসার্ধের সম্পর্ক পাইছি, বিভবের সাথে ধারকত্বের সম্পর্ক পাইছি? আমি এমন কোন কাজ কি করতে পারি সমীকরণ 2 এবং 3 থেকে, যেখানে বিভবের সাথে সরাসরি ব্যাসার্ধের সম্পর্ক আনা যায়? বিভবের সাথে সরাসরি ব্যাসার্ধের সম্পর্ক আনা যায়, দেখো এই কাজটা আমরা করতে পারি। তাহলে দেখো সমীকরণ 2 এ কি পাইছি, ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি, অথবা ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ধারকত্ব সি কে কি লেখা যায়, আর ডিভাইডেড বাই কে, অথবা ভি ইকুয়াল টু কিউ ইনটু, উল্টাই যাবে না গুণ করলে, কে বাই আর, অথবা ভি ইকুয়াল টু কে ধ্রুবক সব সময় সামনে থাকে, ইনটু কিউ বাই আর। দেখো তো বিভব ভি ইকুয়াল টু কে ইনটু কিউ বাই আর, এই যে যে ইনটু চিহ্ন এটা তো আমরা সাধারণত দেই না, এটাকে আমি এইভাবে লিখে দিলাম ভি ইকুয়াল টু কে ইনটু কিউ বাই আর। এটাই হচ্ছে তোমার 4 নাম্বার সূত্র। সূত্রটা কি, বিভব ভি ইকুয়াল টু কে ইনটু কিউ বাই আর। অর্থাৎ কোন গোলকের চার্জের পরিমাণ এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমি সরাসরি বিভব বের করতে পারবো। এটা অনেক বেশি কাজে লাগবে তোমার সৃজনশীল করার সময়। কোন গোলকের চার্জের পরিমাণ এবং ব্যাসার্ধ দেওয়া থাকলেই আমি সাথে সাথে গোলকের বিভব বের করতে পারবো, কারণ কে হচ্ছে কুলম্বের ধ্রুবক আমার মুখস্থ। এইবার আসো, এই সূত্রটা মনে রাখবো কিভাবে। এই সূত্র মনে রাখার একটা মজার টেকনিক আছে, তাহলে এই অংশগুলো আর লাগবে না। এখন আসো সূত্র মনে রাখার টেকনিকটা কি দেখো।
এই যে সূত্রের প্রমাণটাও আর লাগবে না। টেকনিকটা হচ্ছে, দেখো তো তুমি কি জানো, তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর বিভবের মান V ইকুয়াল টু পাইছো কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। দেখো তো দুইটার মধ্যে কত বেশি মিল আছে। তড়িৎ প্রাবল্য E ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, প্রাবল্যের ক্ষেত্রে কি হবে আর স্কোয়ার, প্রাবল্য এক প্রকার বল, ভেক্টর রাশি। বিভব হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর, আর এর মধ্যে কিন্তু স্কোয়ার হবে না। এই যে যে চারটা সূত্র পাইলাম, আমি আরেকটা সূত্র দিব বলছিলাম, সেটা হচ্ছে কোন গোলকের মধ্যে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ, সঞ্চিত শক্তি 5 নাম্বার সূত্র, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। এটাকে যেহেতু শক্তি ই দ্বারা প্রকাশ করতে পারো সি, ধারকের মধ্যে সঞ্চিত শক্তি। ধারকটা গোলক হতে পারে, যে কোনো শেপের হতে পারে, তোমাদের সাধারণত গোলক দ্বারাই দেওয়া হয়। ধারকের সঞ্চিত শক্তি ইসি ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে কোন একটি গোলকের সঞ্চিত শক্তি যদি দেয়া থাকে, আমি সেখান থেকে ধারকত্ব বিভব পার্থক্য এই রাশি নিয়েও কাজ করতে পারবো। দেখো এই হচ্ছে তোমার মোট 5টা সূত্র। ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, ভি সি ইকুয়াল টু আর বাই কিউ, ভি ইকুয়াল টু কিউ বাই সি। এই দুইটা সূত্রকে কোলাবোরেশন করে আমরা 4 নাম্বার সূত্র নিয়ে আসছি, এবং এই সূত্র কাজে লাগবে যখন হচ্ছে দুইটা গোলককে আমরা স্পর্শ করাবো, তখন ওই গোলকের বিভব বের করার জন্য আমরা সরাসরি 4 নাম্বার সূত্র ব্যবহার করব। আর 5 নাম্বার হচ্ছে কোন ধারকে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি ইসি ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার। সূত্রগুলো লিখে নাও, এই চ্যাপ্টারের ম্যাথ দেখবে সব সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আস্তে আস্তে ম্যাথ প্রবলেম নেব। ফার্স্ট একটা সিম্পল ম্যাথ করি, এরপরে বোর্ডের ম্যাথগুলো শুরু করে দেব ইনশাআল্লাহ। দেখো ম্যাথ, এই ক্লাসের প্রথম ম্যাথ। দুইটা গোলক দেয়া আছে, দুইটা গোলকেরই ব্যাসার্ধ দেয়া আছে, এবং দুইটা গোলকের চার্জের পরিমাণও দেওয়া আছে। একটা Q1 3.5 × 10⁹, Q2 হচ্ছে 4 × 10⁻⁹ কুলম্ব। বলছে পরিবাহী তার দ্বারা যদি এই গোলক দুইটাকে যুক্ত করো, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তোমাকে আগে বের করতে হবে বিভব। যার বিভব বেশি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে শক্তি প্রবাহিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে। যেদিকে তড়িৎ প্রবাহ হয় তার বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহ হবে। তাহলে এই যে যে ম্যাথ আমি সংক্ষেপে করে ফেলি, এখানে 15 সেন্টিমিটার, এই ব্যাসার্ধকে তোমার মিটারে নিতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিলে 0.15 মিটার পাইছো। এখানে 20 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে 0.2 মিটার। এই হচ্ছে ব্যাসার্ধ। চার্জের পরিমাণ দেয়া আছে, তাইলে তুমি বিভব বের করার জন্য ভি ইকুয়াল টু, একটা হচ্ছে কিউ বাই সি সূত্র ছিল, চার্জের পরিমাণ আছে কিন্তু ধারকত্ব নাই। ধারকত্ব আবার আলাদা করে বের করতে হয় কিভাবে, ধারকত্ব সি ইকুয়াল টু আর বাই কিউ, ব্যাসার্ধ দেওয়া আছে, এইখান থেকে ধারকত্ব বের করে এখানে বসাইতে পারো। এইটাকে সহজ করার জন্য আমি কি করলাম, আমি বের করলাম ভি ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। আমরা এই যে নিচের সূত্রটার সাহায্যে সরাসরি একটি গোলকের বিভব বের করে ফেলবো। তো ধইরা নেই এটা প্রথম গোলক, এটার বিভব V1 এবং এটা দ্বিতীয় গোলক, সুতরাং এটার বিভব হচ্ছে V2। এটা হচ্ছে ধরে নিলাম, এটা কি করলাম, ধরে নিলাম, ধরি। ওকে, তাহলে সূত্র ব্যবহার করব, নিচেরটা খেয়াল করো, সরাসরি বসাই দেই। V1 প্রথম গোলকের বিভব V1 ইকুয়াল টু কে ইন্টু কিউ, কিউ এর মান কত 3.5 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বকে মিটারে নিয়ে নিছি 0.15, এখানে তো স্কয়ার দেওয়া যাবে না, ইকুয়াল টু কে এর মান বসাই দাও 9 ইন্টু 10⁹। এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে পাওয়া হচ্ছে 210 ভোল্ট। 200 ক্যালকুলেটরে তো বসাইতে পারবে, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা, জাস্ট মান বসাইবা, তাই না। এরপরে আসো V2 বের করো, V2 ইকুয়াল টু কে এর মান বসাই দেই 9 ইন্টু 10⁻⁹। V2 এর চার্জের পরিমাণ কত 4 ইন্টু 10⁻⁹ ডিভাইডেড বাই মধ্যবর্তী মানে ব্যাসার্ধ হচ্ছে 0.2 ইকুয়াল টু
এটা পাওয়া যাবে হচ্ছে 180 ভোল্ট। তাহলে দেখো তো এখানে স্পষ্ট প্রমাণিত হচ্ছে কি, এখানে কি প্রমাণিত হচ্ছে, V1 গ্রেটার দেন V2। তাহলে তড়িৎ V1 থেকে V2 তে প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন V2 থেকে বা ওই যে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে প্রবাহিত হবে, দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে প্রবাহিত হবে। কথা কি ক্লিয়ার? আরো দুইটা তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ করি, পরে দেখবে এমসিকিউ তোমরা সব নিজেরাই পারবা। যশোর বোর্ড 2024 একদম লেটেস্ট কোশ্চেন। কোশ্চেনটা মোটামুটি এইভাবেই আছে, তোমরা যদি বইটা খুলে দেখো, টেস্ট পেপার খুলে দেখো, দুইটা গোলক দেয়া আছে। প্রথম গোলকের চার্জ দেয়া আছে 0.22 ন্যানো কুলাম। এই ন্যানো কুলাম থেকে কুলাম্বে নিতে হবে, ন্যানোর সাথে সম্পর্ক 10⁻⁹। এটা একটা বিষয় ছিল। ব্যাসার্ধও দেওয়া আছে। দ্বিতীয় গোলক বি, এই দ্বিতীয় গোলকটাকে একদম এরকম কালারফুল করে দেয়া আছে, বোল্ড করে দেয়া আছে। তুমি যদি চিত্র দেখো তাহলে দেখবা দ্বিতীয় গোলক একদম পুরাটা কালারফুল করে দিছে তারা চিত্রতে। ওকে, এই দ্বিতীয় গোলকে সঞ্চিত শক্তির পরিমাণ দেয়া আছে 0.225 জুল এবং ধারকত্ব সি এর মান দেওয়া আছে 20 মাইক্রোফ্যারাড। তাহলে এইখানে যে দুইটা বিষয় তোমাকে প্রথম কাজ করতে হবে বা জানা থাকতে হবে, সেটা হচ্ছে এই যে মাইক্রোফ্যারাডকে 20 ইন্টু 10⁻⁻6 দ্বারা তুমি গুণ করে দাও, তাহলে হয়ে যাবে ফ্যারাড। মিটারের সাথে এই যে মাইক্রো ন্যানো, মিটারের সাথে যে সম্পর্ক এগুলার সাথেও একই সম্পর্ক। তাহলে 10⁻⁻6 দ্বারা গুণ করে দিছো, হয়ে গেছে ফ্যারাড। আর ন্যানোর সাথে সম্পর্ক হচ্ছে 10⁻⁹। তাহলে এটা হবে 0.22 ইন্টু 10⁻⁻9, তাহলে হয়ে গেল কুলাম। দুইটা গুরুত্বপূর্ণ কাজ প্রথম শেষ। এইবার ম্যাথ দুইটা দেখো। এ গোলকের ধারকত্ব নির্ণয় করো, আর ঘ নম্বরে বলছে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক। অ্যাজ ইউজুয়াল এগুলাই আসবে। এ গোলকটির ধারকত্ব, তুমি দেখো এ গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটারকে যদি মিটারে নাও তাহলে 100 দ্বারা ভাগ করলে 0.02 মিটার হয় কিনা। 2 কে 100 দ্বারা ভাগ করলে 2 ঘর আগে দশমিক, এক ঘর আছে আরেক ঘর বানাইতে হবে, তার মানে 0.02 মিটার। মোটামুটি সব কাজ আমরা চিত্রতে করে ফেলছি। তুমি কাজগুলো কোথায় করবা? তুমি গ নাম্বার লিখে দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার সমান সমান পরের লাইনে 0.02 মিটার করবা। দেওয়া আছে চার্জ কি ইকুয়াল টু 0.22 ন্যানো কুলম্ব। এইভাবে কাজগুলো করবা। এবার বলছে গোলকটির ধারকত্ব নির্ণয় করো। ধারকত্বের সূত্র তুমি কি জানো গ নাম্বারে? ধারকত্বের সূত্র সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কে। অর্থাৎ কোন গোলকের ব্যাসার্ধ জানলেই তো তুমি ধারকত্ব বের করতে পারো, তাই না? তাহলে এই যে ব্যাসার্ধ জানি, ধারকত্ব বের হয়ে যাবে ইকুয়াল টু আর এর মান কত 0.02 ডিভাইডেড বাই কে এর মান কত 9 ইন্টু 10⁻⁹ ইকুয়াল টু, এই যে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা? ক্যালকুলেটর কই? .02 ভাগ হচ্ছে 9 ভাগ হচ্ছে 10⁻⁹ ইকুয়াল টু 2.22222 আসতেই থাকবে। 2.22 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে গ নাম্বার ম্যাথটা খুবই সহজ ছিল। এই অংশটুকুই হচ্ছে গ এর অ্যান্সার। গ কিন্তু আর বড় না। তোমার কাছে শুধুমাত্র এই যে যে গোলকটা, এই গোলকের ধারকত্ব চাইছে। এখানে চার্জ দেয়া আছে, চার্জটা এখনো কাজে লাগে নাই। এবার পরিবাহীকে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক বের করার জন্য ফার্স্টে আমাকে বিভব বের করতে হবে। তো ধইরা নাও এই যে যে প্রথম গোলক, এই গোলকের বিভব ভি এ, এই যে যে দ্বিতীয় গোলক, এই গোলকের বিভব ভি বি। এখন যদি আমি বিভব বের করতে পারি তাহলেই তো আমি ইলেকট্রন প্রবাহের দিক বের করতে পারবো। চলো প্রথম গোলকের বিভব বের করে আসি। ঘ নাম্বার শুরু হলো। ভি এ, ভি এ ইকুয়াল টু, তুমি সূত্র জানো দুইটা, দেখো ভি এ মানে এ গোলকের বিভব ইকুয়াল টু, তুমি কিউ ডিভাইডেড বাই সি দ্বারা ম্যাথ করতে পারো। যেহেতু গ নাম্বারে আমি ধারকত্ব নির্ণয় করছি, তাহলে আমি এখন কিউ বাই সি এই সূত্র দ্বারা ম্যাথ করতে পারি।
কিন্তু গ নাম্বারে ধারকত্ব নির্ণয় না করলে আমার ম্যাথ করা লাগতো ভি ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর এর মাধ্যমে, যদিও আর আমাকে দেওয়া আছে। সুতরাং এখন তুমি দুইটার যে কোনো একটা সূত্র দিয়ে করতে পারো। কথা কি বোঝাইতে পারছি? তুমি আবার বলবা সূত্র কোনটা মুখস্থ রাখবো, বা মুখস্থের তো বিষয় না, কোনটা ইউজ করব, এটা অ্যাকচুয়ালি তোমার সুবিধা মতো ইউজ করবা যখন যেটা আছে। আমি আমি যেহেতু গ নাম্বারে আমি ধারকত্ব বের করছি, তাহলে আমি এই সূত্রটাই ব্যবহার করতে চাচ্ছি। ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কিউ এর মান আমি এক লাইনে করি, জায়গা পাবো না, ইকুয়াল টু কিউ এর মান কত, 0.22 ইন্টু 10⁻⁻9 কুলাম ডিভাইডেড বাই ধারকত্ব পাইছি 2.22 ইন্টু 10⁻⁻12, এখানে তো একক দিব না, বিভবের একক হচ্ছে ভোল্ট, সমান সমান এটাকে একবারে ক্যালকুলেটরে করলে কত হবে, কত হবে 99.1 ভোল্ট। তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে তুলো, লব তুলো, হর তুলো, ইকুয়াল দাও, বের হয়ে যাবে। এবার আসো, বি গোলকের বিভব আমি বের করতে চাই। বি গোলকের ক্ষেত্রে কি দেয়া আছে দেখো তো, সঞ্চিত শক্তি দেয়া আছে, সঞ্চিত শক্তি দেয়া আছে। তাহলে তুমি বি গোলকের ক্ষেত্রে কি জানো, আবার আমরা কি জানি, ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। দেখো ধারকত্ব সি দেয়া আছে, সঞ্চিত শক্তি ই সি দেয়া আছে, তাহলে এইখান থেকে ভি এর মান বের হয়ে যাবে ক্যালকুলেশন করলে। আমি মানটা পরে বসে আগে একটু ক্যালকুলেশন করে নেই। তাহলে দেখো তো, হাফ সি ভি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, ই সি, এত বা ভি ইকুয়াল টু, দেখো 2 ওই সাইডে গুণ হয়ে গেল, 2 ইন্টু ইসি, সি ওই সাইডে গিয়ে ভাগ হয়ে গেল, সম্পূর্ণটার উপরে রোড করে দাও, তাইলে এই কাজ হয়ে যায়, ইকুয়াল টু রোড ওভার 2 ইন্টু ইসি এর মান কত 0.225 ডিভাইডেড বাই ধারকত্ব সি, ধারকত্ব সি 20 ইন্টু 10⁶, 20 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু, ক্যালকুলেটর চাপলে কত আসে, এটা খুব সম্ভবত একটু করে দেখতে হবে, এটা করা নাই, 2 ইন্টু 0.225 ভাগ 20 ভাগ 10⁻⁻6 রুট ওভার অ্যান্সার ইকুয়াল টু 150 ভোল্ট আসে, 150 ভোল্ট আসে। একশো 50 ভোল্ট আসে ক্যালকুলেটর। আচ্ছা 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 আচ্ছা, সি এর মান 20, দেখি একটু, 20 ইন্টু 10⁻⁻6 150 ভোল্ট আসে কিনা, ঠিক আছে, ভুল হয় নাই, সব ঠিক আছে। এটাকে ক্যালকুলেটরে তুলো, ক্যালকুলেটরে তুললে 150 ভোল্ট আসবে, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এটা কার বিভব পাইলাম, বি এর বিভব পাইলাম, ভি অফ বি, ভি অফ বি, এই যে এখানে বি লেখা দাও, ভি অফ বি 150 ভোল্ট, আর ভি অফ এ পাইছি 99.1 ভোল্ট। এবার তুমি বলো কোনটার বিভব বড়, তাহলে তুমি এখন কি বলতে পারতেছো না যে বি এর বিভব বড়, তাহলে ভি অফ বি, বি এর বিভব গ্রেটার দেন ভি অফ এ, তাহলে যার বিভব ছোট, তাহলে এ থেকে বি এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, কারণ ছোট বিভব থেকে বড় বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। দেখো কথা কি বুঝাইতে পারছি কিনা, এই ক্যালকুলেশনটুকু বুঝছো কিনা, হাফ সি ভি স্কয়ার, এই টু ওই সাইডে গুণ হবে, সি ভাগ হবে, আর ভি এর উপরে স্কয়ার আছে, তাহলে বর্গমূল করার জন্য সরাসরি রুট দিয়ে দিছি, পরে 2 বসাইছি, ই সি এর মান দেয়া আছে 0.225 জুল, এবং এই ধারকত্ব এই যেটা হচ্ছে সি এর মান, সি এর মান হচ্ছে 20 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, এটাকে ক্যালকুলেশন করলে হয় 150 ভোল্ট। বোঝা যায় কিনা দেখো।
সিলেট বোর্ড 2020 এই পর্যন্ত আসা যতগুলো কোশ্চেন আছে এর মধ্যে একটু চিন্তা ভাবনা করার মতো কোশ্চেন। দেখো খেয়াল করো, কোশ্চেনটা ঠিক এইভাবেই তোলা আছে। সেটা হচ্ছে এ একটা গোলক যার ব্যাসার্ধ দেয়া আছে 3 সেন্টিমিটার, বি একটা গোলকের ব্যাসার্ধ দেয়া আছে 4 সেন্টিমিটার। ফাইন। এ গোলকের চার্জ হচ্ছে -10 কুলম্ব, বি গোলকের চার্জ হচ্ছে +31 কুলম্ব এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 4 মিটার না। মধ্যবর্তী দূরত্ব সব সময় ভর কেন্দ্র থেকে হিসাব করতে হয়। তাহলে মধ্যবর্তী দূরত্ব হতে গেলে, যদি মধ্যবর্তী দূরত্ব হতে হয় তাহলে দূরত্বটা কিন্তু এই যে এই বরাবর হতে হবে, একদম ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হতে হবে। সেই ক্ষেত্রে ফার্স্টেই তুমি দূরত্বের ঝামেলাটা শেষ করে নাও। দূরত্ব ডি ইকুয়াল টু 4 মিটারের সাথে যুক্ত হবে 3 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.03 মিটার প্লাস 4 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.04 মিটার, এটাকেও মিটারে নিয়ে নাও 0.03 মিটার নিয়ে নাও মিটারে। এই যে এটা যোগ করে দাও 0.04, তাইলে এটা হচ্ছে মিটার ইকুয়াল টু এটাকে লেখা যায় 4.07 মিটার। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নিয়ে প্যারা শেষ হইল। ওকে ফাইন। এবার চার্জের পরিমাণ দেয়া আছে, দূরত্বের ঝামেলা শেষ। এবার কোশ্চেনে আসো। গ নাম্বার বলছে এ বস্তুটিতে কতটি ইলেকট্রন আছে। এটা ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রন, কিউ ইকুয়াল টু এনই। দেখো চার্জের পরিমাণ দেওয়া আছে, ইলেকট্রনের পরিমাণ নাম্বার অফ ইলেকট্রন বের করতে বলছে। n ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ই ইকুয়াল টু চার্জের পরিমাণ হচ্ছে 10 কুলম্ব ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। চার্জ ঋণাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, এর জন্য চিহ্ন দিলেও হয় না দিলেও হয়। এটাকে ক্যালকুলেশন করলে কত আসার কথা, কত আসার কথা দেখো তো, এই ক্যালকুলেটরে বসাই দিও। এটাকে ক্যালকুলেটরে বসাইলে কত আসে? 6.25 6.25 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে এটা? 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 19, এতটি ইলেকট্রন আছে। এটা ফার্স্টের ক্লাসের করানো ম্যাথ। তো তারপরে গ নাম্বার পুরো প্রশ্নটা তুললাম। এটা নিয়ে আর আমরা এখন আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এর থেকে বড় বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঘ নাম্বার নিয়ে আমাদের আলোচনা। ঘ নাম্বার। ঘ নাম্বারে কি বলছে? এ এবং বি কে স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে, অর্থাৎ তাদেরকে একত্রে স্পর্শ করাবো। এ গোলক এবং বি গোলককে স্পর্শ করাবো, করিয়ে যথাস্থানে বা আগের জায়গায় রেখে দিলে এদের মধ্যকার বলের কিরূপ পরিবর্তন ঘটবে। তার মানে প্রথম যে বল ছিল সেই বলটা বের করে নিতে হবে এবং পরবর্তী বলের কিরূপ পরিবর্তন ঘটবে এইটাই আমাকে কাজ করতে বলছে। ম্যাথটা করার জন্য আমার জায়গা লাগবে। সো প্রথম যে বলটা ছিল এই বলটা আমি বের করে নিই। দেখো -10 কুলম্ব প্লাস 31 কুলম্ব, প্রথম বলটা কি আকর্ষণধর্মী বল হবে না? তো প্রথম বলটা আমি সরাসরি বের করে ফেলি। F1 ইকুয়াল টু কে এর মান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এখন বল তো তোমরা সরাসরি বের করতে পারবা। চার্জ হচ্ছে 10 কুলম্ব ইনটু 31 কুলম্ব ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব 4.03, এর উপরে কি হবে? স্কয়ার নিউটন ইকুয়াল টু, এখানে যদি তুমি মাইনাস দাও তাহলে লিখতে হবে আকর্ষণধর্মী বল, আর যদি মাইনাস না দাও তাহলে তুমি এমনিতেও বর্ণনায় লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো এই বলের মান কত হবে, এই আকর্ষণ বলের মান কত হবে? 1.684। এটাকে ক্যালকুলেটর করলে 1.684 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন। এটা কেমন বল হবে? এই বলটা হবে আকর্ষণ বল। এই যে এখানে মাইনাস দিলে অ্যানসারের আগে মাইনাস দিতে হবে, আর মাইনাস না দিলে মাইনাস দিতে হবে না। তাহলে তুমি এখানে মাইনাস দিও না, মাইনাসের ঝামেলায় যাও না, তুমি শুধু লিখে দাও এই বলটার ক্যাটাগরি হবে আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী বল। রইল F1। এইবার আসো F2 বল নিয়ে কাজ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এদেরকে যদি তুমি স্পর্শ করাও, দুইটা চার্জকে যদি তুমি স্পর্শ করাও তাহলে তো চার্জের আদান প্রদান হবে, অর্থাৎ এটা -10 কুলম্ব এবং এটা +31 কুলম্ব থাকবে না, চার্জ কম বেশি হবে। কত হবে? যদি গোলক দুইটার ব্যাসার্ধ সেম হইতো, কথাগুলো লিখে নাও, যদি গোলক দুইটার ব্যাসার্ধ সেম হইতো তাহলে এই যে চার্জ ছিল -10 কুলম্ব এবং 31 কুলম্বকে আমি যোগ করে গড় করতাম, গড় করলে আমি কত পাইতাম? 21/2 ইকুয়াল টু কত পাইতাম? 21/2 মানে কি 10.5। এই যে এত কুলম্ব করে চার্জ হয়ে যেত। কথা বুঝো?
যদি বলতো গোলক দুইটা একই উপাদানের তৈরি এবং তাদের ব্যাসার্ধ সমান, গোলক দুইটার সেম উপাদান, ব্যাসার্ধ সমান, তাহলে চার্জ দুইটাকে কি করে দিতাম, গড় করে দিতাম। কারণ কি, তাদের বিভব সেম হবে। চার্জ দুইটাকে গড় করে দিলেই আমি দুইটার মধ্যে পরবর্তীতে আকর্ষণ বল বের করতে পারতাম। কিন্তু এখানে তোমাকে গোলক দুইটার ব্যাসার্ধ সমান বলে নাই, একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর একটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তাহলে ফার্স্টে তুমি ধরে নাও, এই যে এটা পরবর্তী অংশ, ধরি ধরি স্পর্শ করানোর পর চার্জ, প্রথমটাকে কিউ এ ধরো এবং পরেরটাকে কিউ বি ধরো, কারণ চার্জ চেঞ্জ হয়ে যাবে, -10 কুলম্ব এবং 31 কুলম্ব থাকবে না। স্পর্শ করানোর করানোর পর চার্জ কিউ এ এবং কিউ বি এবং বিভব এবং বিভব ভি এ ভিবি, এটা তুমি ধরে নিলা যে এটা এর বিভব, এটা ভি এর বিভব। এখন তুমি কি জানো, দুইটা গোলককে যখন স্পর্শ করাবা তখন তাদের চার্জ সমান, বিভব সমান হওয়ার আগ পর্যন্ত, চার্জ না, বিভব সমান হওয়ার আগ পর্যন্ত চার্জের আদান প্রদান হইতে থাকবে। অর্থাৎ তুমি কি বলতে পারো বিভব ভি এ ইকুয়াল টু ভিবি, বা বিভবের সূত্র কি, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এ এর বিভব কত হবে, ব্যাসার্ধ দেওয়া থাকলে ভি ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। তাহলে এখানে ভি এ, তাহলে কে হচ্ছে ধ্রুবক, কিউ এ ডিভাইডেড বাই আর এ ইকুয়াল টু কে ইনটু কিউ বি ডিভাইডেড বাই আর বি। এই যে দুইটা গোলকের বিভবের সূত্র দিয়ে দিলাম, গোলকের বিভবের সূত্র তো এটাই, ভি ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। আচ্ছা, উভয় পক্ষ থেকে কে কে কাটা। এবার আসো, একটু ব্যস্তানুপাত করতে হবে। এই যে কিউ এর নিচে কিউ নিয়ে আসো, তাহলে এখানে আছে কিউ এ ডিভাইডেড বাই কিউ বি ইকুয়াল টু আর এ ডিভাইডেড বাই আর বি। কিউ এর নিচে কিউ বি আসলো, আর এর নিচে আর বি গেল, এটাকে বলা হয় একান্তরকরণ। একান্তরকরণ, এখানে সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ফিজিক্সের ক্ষেত্রে সাইড নোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আসো, ঘটনা কি দেখো, কিউ এ এই চার্জের মান তুমি জানো না, কিউ বি এই চার্জের মানও তুমি জানো না, কারণ দুইটা গোলকে আলাদা আলাদা চার্জ হবে, -10 কুলম্ব 31 কুলম্ব থাকবে না, চার্জ পরিবর্তন হবে। আর এ এটার মান তুমি জানো, দেখো তো এখানে কি কি জানি, আর এ, এই আর এর মান তুমি কত জানো, 0.03 মিটার, 0.03। আর বি এটার মানও তুমি জানো, আর বি এর মান কত, 0.04 মিটার। কিন্তু কিউ এ প্লাস কিউ বি এর মান তুমি জানো, তুমি কিউ এ এবং কিউ বি আলাদা আলাদা মান জানো না, কিন্তু এই দুইটা গোলকের মোট চার্জ তো সমান হবে, তাহলে কিউ এ এবং কিউ বি হবে -10 প্লাস 31 ইকুয়াল টু প্লাস এর 21 মোট চার্জ। এটা কি মোট চার্জ, কিউ এ কিউ বি দুইটার বিভব ভিন্ন হবে কিন্তু টোটাল চার্জ তো চেঞ্জ হবে না, আদান প্রদানের মাধ্যমে টোটাল চার্জের পরিমাণ সেম হবে, এই মোট চার্জটা হবে 21 কুলম্ব। এইবার ঘটনা হচ্ছে একই সমীকরণ, মান বের করতে হবে দুইটা, একটা সমীকরণ থেকে তো দুইটার মান বের করা যায় না, সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো একটু কাজ, এটাকে যদি আমি একটু যোজন করে দেই, দেখো তো কিউ এ প্লাস কিউ বি ডিভাইডেড বাই কিউ বি ইকুয়াল টু আর এ প্লাস আর বি ডিভাইডেড বাই আর বি। এটাকে কি করছি বলতো, যোজন করছি, শুধু যোজন করা যায় তাই না, যোজন করে। এখন আসো তো কিউ এ প্লাস কিউ বি এটার মান তুমি জানো 21, তাহলে বসাই দাও 21 ডিভাইডেড বাই কিউ বি এর মান তো তুমি জানো না, আর এ প্লাস আর বি এর মান তুমি যোগ করলে হবে 0.07 ডিভাইডেড বাই শুধু আর বি এর মান জানো 0.04। এইখান থেকে কিউ বি এর মান বের হয়ে যাবে। কিউ বি এর মান যদি বের করতে পারো তাহলে কিউ এর মান বের করা কোনো ব্যাপার না। তাহলে আসো এখান থেকে কিউ বি এর মান কিভাবে বের হয়, কিউ বি ইকুয়াল টু এই সাইড ক্রস গুণ হবে, তাহলে ক্রস গুণ হলে 21 ইন্টু 0.04 আর এই কিউ বি এর সাথে 0.07 ক্রস গুণ হয়ে ওই সাইডে যে ভাগ হবে, ভাগ হইলে এটা আসবে 12 কুলম্ব। 12 কুলম্ব, কিউ বি এর মান যদি 12 কুলম্ব হয়, অতএব কিউ এ ইকুয়াল টু 21 থেকে তুমি 12 বাদ দিলে তুমি পাবা 9 কুলম্ব। এই হচ্ছে
নতুন দুইটা চার্জ, একটা 12 কুলম্ব, একটা 9 কুলম্ব। এখন তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বের করলেই কাজ শেষ হয়ে যাবে। কথা কি বোঝানো গেল? তাদের মধ্যবর্তী আকর্ষণ বল, এই যে এইখানে আমি একটু জায়গা বের করি, F2 ইকুয়াল টু, তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বের করার জন্য তোমার চিত্রের দরকার নাই, এটা এমনি তোমাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। এই যে QA এটা হয়ে যাবে 9 কুলম্ব, এটা হয়ে যাবে 12 কুলম্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব 4.07 নিয়ে আছে, কারণ আমি তো স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিছি 4.07। এইবার এদের মধ্যবর্তী আকর্ষণ বল কেমন হবে? একটা চার্জ 9 কুলম্ব, একটা চার্জ 12 কুলম্ব, দুইটা চার্জই ধনাত্মক, তাহলে আকর্ষণ তাদের মধ্যবর্তী বল হবে বিকর্ষণধর্মী বল। তাহলে F2 হবে বিকর্ষণধর্মী। কে এর মান কত? 9 × 10⁹ ইনটু Q1, Q অফ A এটা হচ্ছে 9 ইনটু Q অফ B এর মান পাইছো 12, তাদের মধ্যবর্তী দূরত্ব 4.07 এর উপরে স্কয়ার নিউটন ইকুয়াল টু, ক্যালকুলেটর চাপ দাও, 5.868 ইনটু 10⁻10 নিউটন। এই হচ্ছে তাদের মধ্যবর্তী বল। এই বলটা কেমন হবে? বিকর্ষণধর্মী বল, বিকর্ষণধর্মী বল। তাহলে বলের কিরূপ পরিবর্তন হবে? বলের পরিবর্তনটা নিচে কি দেখা যাবে? হ্যাঁ, বলের পরিবর্তনটা এই যে এখানে লেখো, ডেল্টা F ইকুয়াল টু, দেখো তো এই বলটা বড় না 10⁻11 আর এটা হচ্ছে 10⁻10, তাহলে F1 থেকে তুমি F2 বাদ দিয়ে দিবা, তাইলেই তুমি বলের পরিবর্তন পাবা। ইকুয়াল টু F1 কত? F1 এর মান কত? 1.684 ইন্টু 10⁻11 মাইনাস 1. F2 এর মান পাইছো 5.868 ইন্টু 10⁻10। এই যে এটাকে বিয়োগ করলে নিউটন ইকুয়াল টু, এটাকে বিয়োগ করলে 1.097 ইন্টু 10⁻11 নিউটন। এই হচ্ছে বলের পরিবর্তন। এটাই কি? বলের পরিবর্তন। এবং বলটি আকর্ষণ ধর্মী থেকে বিকর্ষণ ধর্মী হবে, আকর্ষণ ধর্মী থেকে বিকর্ষণ ধর্মী হবে। এই তো বুঝতে পারছো তাদের মধ্যেকার বলের পরিবর্তন কি হবে? ক্লিয়ার? তাহলে এ গোলকের বিভব, বি গোলকের এ গোলকের চার্জ এবং বি গোলকের চার্জ বের করে নিতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই পর্যন্ত আসা সব থেকে নিচে দেখা যায় না, নিচেরটা দেখা যায় না, নিচেরটাই যে এখন ক্লিয়ার। ওকে, নেক্সট। আর একটা সৃজনশীল, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের 25-এর টেস্ট পেপারের কোশ্চেন। এটা কোশ্চেনটা এরকম ভাবে দেয়া, এখানে Q1 এবং Q2 দুইটা চার্জের পরিমাণ দেয়া আছে। Q1 হচ্ছে 3 × 10⁻12 কুলম্ব এবং Q2 হচ্ছে 12 × 10⁻12 কুলম্ব। দুইটা চার্জের পরিমাণ দেয়া আছে এবং Q1 এবং Q2 এর মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। একটা বিন্দু মাঝখানে আছে, P বিন্দু। এই P বিন্দু হচ্ছে Q1 বিন্দু থেকে দূরত্ব দেয়া আছে 5 সেন্টিমিটার। কোশ্চেন বলছে দুইটা। গ নাম্বার, P বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলছে এবং ঘ নাম্বার, P বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কিনা, অর্থাৎ P বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। যদি তড়িৎ প্রাবল্য শূন্য হয়, মানে হবে কিনা এটা বের করে দেখাবো আমরা। ওকে, মানে নিরপেক্ষ বিন্দু হবে কিনা P বিন্দুটা। ওকে, এখন আসুন P বিন্দুর দূরত্বটাকে আমরা একটু আমাদের মতো লিখে দেখো। Q1 থেকে P বিন্দুর দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে তুমি কি পাও? 0.05 মিটার। এবং Q2 থেকে দূরত্ব হচ্ছে 20 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে বাকি দূরত্বটা হবে 15 সেন্টিমিটার।
এই 15 সেন্টিমিটারকে মিটারে নিলে পাবা 0.15 মিটার। এই হচ্ছে দুইটা দূরত্ব আমরা পাইলাম। এবার আসো, এই Q1 এটা হচ্ছে ধনাত্মক চার্জ, Q2 এটাও ধনাত্মক চার্জ। তাহলে P বিন্দুতে আমি যদি একটা বস্তু রাখি, সেটার বিভব যদি বের করতে চাই, তাহলে P বিন্দুতে Q1 থেকে দূরত্ব দেওয়া আছে। তাহলে দেখো, সহজ কথায় P বিন্দু Q1 চার্জের জন্য, Q1 চার্জের জন্য বিভব V1 ইকুয়াল টু K ইন্টু চার্জের মান ডিভাইডেড বাই ওই চার্জ হতে মধ্যবর্তী দূরত্ব 0.05 মিটার ইকুয়াল টু K 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12.05। এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে Q1 চার্জের জন্য P বিন্দুতে বিভব। অর্থাৎ এইটা হচ্ছে Q1 চার্জ, এইটা হচ্ছে Q2। আমি যদি এখানে P বিন্দুতে একটা বস্তু রাখতে চাই, এই P বিন্দুটা যদি Q1 ক্ষেত্রের মধ্যে থাকে, বস্তুটা রাখার জন্য আমার একটা কাজ করা লাগছে। তাহলে এখানে একটা বিভব শক্তি আছে, আবার Q2 এর জন্য এখানে একটা বিকর্ষণ বল পাবে। সুতরাং বস্তুটা P তে রাখার জন্য Q2 এর জন্য একটা কাজ করা লাগছে। অর্থাৎ এই দুইটার জন্য টোটাল যে আমি বলটা পাইছি, সেই বলের বিপরীতে আমি কাজ করছি, কাজ করে P কে এই অবস্থানে স্থান দিছি, রাখছি। এই জন্য P বিন্দুর বিভব হবে দুইটার যোগফল। তাহলে তুমি দেখো Q1 চার্জের বিভব V1 পাইছো, এবং Q2 চার্জের জন্য বিভবকে তুমি V2 ধরে নাও। তাহলে Q2 চার্জের জন্য বিভব, এটাকে ধরা যায় V2 ইকুয়াল টু K ইন্টু Q2 এর মান কত, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই হচ্ছে Q2 থেকে P এর মধ্যবর্তী দূরত্ব 15 সেন্টিমিটার, 0.15 মিটার ইকুয়াল টু, দুইটা যদি ক্যালকুলেশন করো অ্যাকচুয়ালি পাও কি, V1 পাও হচ্ছে 0.54 ভোল্ট এবং V2 পাচ্ছ হচ্ছে 0.72 ভোল্ট। অতএব P বিন্দুতে মোট বিভব যোগ করে দিলেই হবে 0.54 যোগ 0.72 ভোল্ট ইকুয়াল টু, এই যে এটাকে যোগ করলে কত পাও, 1.26 ভোল্ট। এটাই হচ্ছে তোমার P বিন্দুতে মোট বিভব। দেখো বুঝো কিনা। তাহলে একটা চার্জ থেকে একটা বিন্দুর বিভব বের করতে গেলে ওই চার্জ থেকে ওই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব জানা থাকলেই তুমি বিভব বের করতে পারবা। দেখো, এবার দেখো প্রাবল্যটা আমরা বের করে ফেলে দেখি এইটুকুর মধ্যে জায়গা হয় কিনা। Q1 চার্জের জন্য P বিন্দুর প্রাবল্য বের করব, Q2 চার্জের জন্য P বিন্দুর প্রাবল্য বের করব। তাহলে Q1 চার্জের জন্য P বিন্দুর প্রাবল্যর ম্যাথ গতদিন আমরা করছি, এইটাকে আমি E1 ধরলাম। E1 ইকুয়াল টু K ইন্টু চার্জের মান Q1 ডিভাইডেড বাই চার্জ হতে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.05 এর উপরে দিতে হবে স্কয়ার ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। Q1 চার্জের মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, 0.05 এর উপরে হোল স্কয়ার। এই হচ্ছে প্রাবল্য, নিউটন পার কুলম। এবার Q2 চার্জের জন্য প্রাবল্যটা বের করে নাও। Q2 চার্জের জন্য P বিন্দুতে প্রাবল্য, এটাকে E2 দ্বারা প্রকাশ করো। E2 ইকুয়াল টু K এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, Q2 চার্জের মান হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই Q2 থেকে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে
1.5 এর উপরে হোল স্কয়ার ইকুয়াল, এবার আসো এটা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি কি পাও, 10.8, এটা পাওয়া যায় হচ্ছে উপরে E1 পাওয়া যায় হচ্ছে 10.8 নিউটন পার কুলম। তুমি ক্যালকুলেটরে করে দেখো। এবং পরেরটা হচ্ছে 4.8 নিউটন পার কুলম। নিউটন পার কুলম। আমাকে বের করতে বলছে পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে কিনা। এবার আসো ঘটনা কি ঘটবে, বিভবেরটা মুছে ফেলি। মুছতে হবে না, দেখো পি বিন্দুতে প্রাবল্য শূন্য হবে কিনা। ঘটনা হচ্ছে E1 এটা একটা ধনাত্মক চার্জ, Q2 একটা ধনাত্মক চার্জ। পি বিন্দুতে মধ্যবর্তী এই E1 কাজ করবে হচ্ছে Q1 থেকে Q2 এর দিকে, এবং E2 কাজ করবে হচ্ছে Q2 থেকে Q1 এর দিকে। তাহলে দুইটা প্রাবল্য পরস্পর বিপরীতমুখী, তাহলে লব্ধি প্রাবল্য এটাকে যদি ই ধরো, ই ইকুয়াল টু বড় প্রাবল্য E1, এই E1 থেকে বাদ দিতে হবে ছোট প্রাবল্য E2, এটাই হবে তোমার পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বা কার্যকরী প্রাবল্য। তাহলে E1 হচ্ছে 10.8 মাইনাস E2 হচ্ছে 4.8 নিউটন পার কুলম। 10.8 মাইনাস 4.8 মাইনাস করো, কত আসে 6 নিউটন পার কুলম। এটা হচ্ছে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য। তাইলে তোমাকে বলছে পি বিন্দু কি তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাইলে শূন্য হবে না। পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বা কার্যকরী প্রাবল্য হবে 6 নিউটন পার কুলম। পি বিন্দুতে প্রাবল্য 6 নিউটন পার কুলম। এই হচ্ছে দুইটা। একটা হচ্ছে পি বিন্দুতে মোট বিভব বের করলাম, যেহেতু দুইটা একসাথে কাজ করে বিভবের ক্ষেত্রে, কারণ পি বিন্দুতে যদি আমি বস্তুটা রাখতে চাই তাহলে কিউ যে তড়িৎ ক্ষেত্র এর বিরুদ্ধে আমার কাজ করা লাগতেছে, Q2 তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে আমার কাজ করা লাগতেছে। তাহলে বিভব হচ্ছে দুইটার যোগফল, আর প্রাবল্য হচ্ছে দুইটা বিপরীত দিকে কাজ করে। Q1 P কে এদিকে ধাক্কা দেয়, Q2 বিপরীত দিকে ধাক্কা দেয়। এজন্য দুইটার বিয়োগফল হচ্ছে লব্ধি প্রাবল্য, অর্থাৎ প্রাবল্য শূন্য হবে না। দেখো বোঝা যায় কিনা। তোমাদের যখন আমি চ্যাপ্টারটা শুরু করি, আমি বলছিলাম এক নজরে চ্যাপ্টার, ওখানে সর্বশেষ যে টপিকটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে তড়িৎ আবেশ। আবেশ বলতে কি বোঝায়, একটি নিরপেক্ষ বস্তু, অর্থাৎ তার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমান। এই নিরপেক্ষ বস্তুকে একটি চার্জিত বস্তু দ্বারা, সেটা ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে অথবা ঋণাত্মক চার্জেও চার্জিত হতে পারে, চার্জিত বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে চার্জিত করা যায়, এটাকে বলা হয় তড়িৎ আবেশ। আবেশ প্রক্রিয়াটা আমি দুইটা চিত্রের মাধ্যমে পাশাপাশি দেখাই। এই যে মনে করো একটি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, আর এইখানে আছে একটা নিরপেক্ষ বস্তু। নিরপেক্ষ বস্তু মানে কি, যে কয়টা প্লাস আছে ওই কয়টায় মাইনাস আছে, এটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু। আরেকটা চিত্রের মাধ্যমে, আচ্ছা এগুলা সুন্দর করে বক্স করেও দেওয়া যায়, এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, আর এইখানে মনে করো আছে একটা নিরপেক্ষ। কোনটা দ্বারা কাকে কিভাবে তড়িৎ আবিষ্ট করা যাবে। আবেশ বলতে কি বোঝায়, ওই একটা প্রবাদ পড়ছো না, সঙ্গ দোষে লোহা ভাসে, বা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, অনেকটা এরকম। এই ধনাত্মক চার্জে চার্জিত যে দণ্ডটা আছে, এই দণ্ডটা একটি নিরপেক্ষ দণ্ডর কাছে আনবো, আনার পর এই নিরপেক্ষ দণ্ডটাও চার্জিত হবে। অবশ্যই এখানে ভূ সংযোগ করতে হবে। এটা ঘ নাম্বারের জন্য খুব গুরুত্বপূর্ণ। 4-5টা কোশ্চেন পাবা যেখানে ঘ নাম্বারে এটা করতে বলছে। কথা বুঝতে পারছো? তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো কি হবে। যখন আমি নিরপেক্ষ বস্তুর কাছে একটা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুকে আনবো, পরবর্তী চিত্রটা কি হবে, পরবর্তী সিনারিওটা কি হবে, এটাকে একটু বক্সের মতো করে দিলাম। এই মাইনাস দণ্ড, এটা ঋণাত্মক চার্জে চার্জিত, এর প্রভাবে এই যে এখানে নিরপেক্ষ বস্তু কি হবে, তুমি জানো মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে, মাইনাস প্লাসকে আকর্ষণ করে। সো এই নিরপেক্ষ দণ্ডর যে মাইনাস গুলা ছিল, এই মাইনাস গুলা বিপরীত সাইডে চলে আসবে।
আর প্লাস গুলা এই সাইডে চলে আসবে। কেন? কারণ এখানে একটা ঋণাত্মক চার্জকে আমি আনছি। এই ঋণাত্মক চার্জের প্রভাবে নিরপেক্ষ দণ্ডের ঋণাত্মক চার্জগুলো বিপরীত দিকে চলে গেছে, বিকর্ষণ হয়েছে, এবং প্লাস গুলা আকর্ষিত হয়ে এই সাইডে চলে আসছে। প্রকৃত চিত্র কি হবে জানো? এইখানে আমরা যেভাবে দেখাইলাম যে সব মাইনাস ডান সাইডে চলে গেছে, প্লাস বাম সাইডে চলে আসছে, তুমি তো জানো শেষ কক্ষপথের ইলেকট্রন গুলো স্থানান্তর হয়, প্লাস স্থানান্তর হয় না। প্রকৃত চিত্র হবে এরকম, প্লাস গুলা থাকবে কিন্তু মাইনাস গুলো এইদিকে চলে আসবে, এই সাইডে প্লাস থাকবে, এই সাইডেও কিন্তু প্লাস গুলা থাকবে, জাস্ট বাম সাইডের মাইনাস গুলা ডান সাইডে চলে আসবে। কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য দিয়ে দিই সব মাইনাস ডান সাইডে, সব প্লাস বাম সাইডে, এটা বোঝার সুবিধার জন্য দিই। কথা কি বোঝাইতে পারছি? এখন এর পরবর্তী চিত্রতে কি করব? এই যে যে আগে থেকে চার্জিত বস্তুটা আছে, এই চার্জিত বস্তুটাকে রাখবো, রেখে নিরপেক্ষ বস্তু যা, এটার মধ্যে একটা ভূ সংযোগ দিব, এটার মধ্যে একটা ভূ সংযোগ দিব, এটার মধ্যে একটা ভূ সংযোগ দিব। এই ভূ সংযোগ দেওয়ার ফলে কি হবে? তোমরা জানো প্রোটন যে ধনাত্মক চার্জগুলো স্থান পরিবর্তন করে না, এই ঋণাত্মক চার্জগুলা, এই ঋণাত্মক চার্জগুলা এই ভূ সংযোগের কারণে এই ইলেকট্রনগুলা মাটিতে চলে আসবে। ইলেকট্রনগুলা কোথায় চলে আসবে? মাটিতে চলে আসবে। পরে ঘটনা কি ঘটবে? এই ঋণাত্মক চার্জে চার্জিত বস্তুটা অবশ্যই পাশে থাকবে, আর ধনাত্মক চার্জে চার্জিত যে বস্তুটা, এটার প্লাস গুলা থাকবে যারা ইলেকট্রনের প্রভাবে বামে চলে আসছিল, আর এই মাইনাস গুলা সব মাটিতে চলে গেছে, এই মাইনাস গুলা সব মাটিতে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই মাইনাস গুলা আর নাই। এখন যদি আমি এই যে যে সংযোগটা, এই সংযোগটা যদি বিচ্ছিন্ন করে দিই, অর্থাৎ ভূ সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, এখন আমি ভূ সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, প্রথম ভূ সংযোগ বিচ্ছিন্ন করব, এরপরে এই যে যে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, এটাকেও আমি দূরে সরাবো, দূরে সরাবো। প্রথমে ভূ সংযোগ বিচ্ছিন্ন করব, পরে ঋণাত্মক চার্জে চার্জিত যে দণ্ডটা, এটাকে দূরে সরাবো। সরাইলে আমার যে নিরপেক্ষ দণ্ডটা ছিল, এই নিরপেক্ষ দণ্ডের যত ইলেকট্রন ছিল সব ইলেকট্রন মাটিতে চলে গেছে। পৃথিবী একটা ইলেকট্রনের বড় আধার, এখানে ইলেকট্রন দিলেও কিছু হয় না, নিলেও কিছু হয় না। যেমন সাগর থেকে, সমুদ্র থেকে 2-4 বালতি পানি উঠালেও এর কোনো পরিবর্তন হয় না, 2-4 বালতি পানি দিলেও এর কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর ক্ষেত্রে ঠিক সেম পজিশনই হয়। তাহলে এইবার প্লাস গুলা এই যে এখানে মুক্ত ভাবে থাকবে। এইবার দেখো এটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেল, ধনাত্মক চার্জে চার্জিত। অর্থাৎ কোশ্চেনটা তাহলে কি দাঁড়াইলো? একটি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। তাহলে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু দ্বারা নিরপেক্ষ বস্তুকে ঋণাত্মক চার্জে চার্জিত করা যাবে। এটার চিত্রটাও একটু সংক্ষেপে দেখাই দেই। এই যে এই প্লাসটাকে যখন পাশে নিয়ে আসব, তখন নিরপেক্ষ বস্তুর প্লাসের প্রভাবে প্লাসগুলা বিকর্ষিত হবে, আর মাইনাসগুলা এই সাইডে চলে আসবে। তখন এর মধ্যে যখন ভূ সংযোগ দিব, ভূ সংযোগ দেওয়ার সাথে সাথে তুমি জানো প্লাস স্থান পরিবর্তন করে না, তখন এই প্লাসগুলা কি করবে? ভূমি থেকে ইলেকট্রন টেনে নিবে, তার মধ্যে কি করবে? ইলেকট্রন টেনে নিবে। পরবর্তী চিত্রটা কেমন হবে? এই যে এরকম হবে। পরবর্তী চিত্রটা হবে এই মাইনাসের প্লাসের প্রভাবে মাইনাসগুলা বাম সাইডে চলে আসছে, আর এই প্লাসগুলা তাদের সাথে একটা করে মাইনাস ভূমি থেকে নিয়ে নিছে। এরপরের কাজ আমি কি করব? এরপরের কাজ প্রথমত আমি ভূ সংযোগকে বিচ্ছিন্ন করব, যাতে করে ইলেকট্রন আর নিচে নেমে আসতে না পারে, তা না হলে ইলেকট্রন নিচে চলে আসবে। প্রথমে আমি ভূ সংযোগ বিচ্ছিন্ন করব, পরে ধনাত্মক চার্জে চার্জিত যে দণ্ডটা ছিল, এই দণ্ডকে সরাই নিব। সরাই নিলে নিরপেক্ষ বস্তুটার মধ্যে দেখো যে কয়টা প্লাস আছে তার থেকে অনেক বেশি ইলেকট্রন আছে। আগের ইলেকট্রন যেগুলা বাম দিকে ছিল তারাও মুক্ত হয়ে গেছে, আর এই যে মাটি থেকে, ভূমি থেকে যে ইলেকট্রনগুলো নিছে পৃথিবী থেকে, এই ইলেকট্রনগুলো আছে। তখন এইটা হয়ে গেছে ঋণাত্মক চার্জে চার্জিত, ঋণাত্মক চার্জে চার্জিত।
এই হচ্ছে একটি আধান নিরপেক্ষ চার্জকে বস্তুকে চার্জিত করা। ধনাত্মক দ্বারা ঋণাত্মক চার্জ বানানো যায় এবং ঋণাত্মক দ্বারা ধনাত্মক চার্জে চার্জিতে পরিণত করা যায়। এই ছিল তোমার স্থির তড়িৎ চ্যাপ্টারের আদ্যপ্রান্ত। সর্বশেষ চ্যাপ্টারটা শেষ করে দেই, এরপরে বোর্ড কোশ্চেন দিয়ে একটা দুটা কোশ্চেন দিব। চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার আগে সামারিটা আবার একটু দিয়ে দেই। সূত্রগুলা জাস্ট একটু লিখে নাও। সামারি, এক নাম্বার সূত্র, এক নাম্বারে যে সূত্র শিখছো, কিউ ইকুয়াল টু এন ই, কোয়ান্টাইজেশন অফ চার্জ। দুই নাম্বারে কুলম্বের সূত্র, এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তিন নাম্বারে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। চার নাম্বারে যেটা শিখছো, বিভব ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। পাঁচ নাম্বারে যেটা তুমি শিখছো, ধারকত্ব সি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কে। ছয় নাম্বারে যে সূত্রটা শিখছো, বিভব ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। এরপরে এই 5 এবং 6 কে কোলাবোরেট করে যে সূত্রটা শিখছো 7 নম্বরে, বিভব ভি ইকুয়াল টু কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর। এবং 8 নম্বরে যেটা শিখছো, সঞ্চিত শক্তি ইসি, ধারকত্বের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। এই যে সূত্র, এই যে সামারি, এর মাধ্যমে তোমার যত সিকিউ, তোমার যত এসকিউ এবং তোমার যত এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে, ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। আশা করি এর বাহিরে আর কিছু পাবা না। দেখো তোমাদের এসএসসি সিলেবাসে এর বাহিরে আর সূত্র লাগবে না 100% কমপ্লিট। বোঝাইতে পারছি? তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে সৃজনশীলের উপরে ক্লাস পাবা। 26-এর বোর্ড কোশ্চেন টেস্ট পেপার পরীক্ষা হয়ে গেলে সেগুলোর উপরে ইনশাআল্লাহ ক্লাস পাবা। তো দোয়া রাখো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।